আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ২০২৫ সালে নিজেদের পঞ্চম শ্রেণীর পাঠ চুকিয়ে ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণীতে নিজেদের পাঠ চালিয়ে যাচ্ছ, তোমাদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা মূলত এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা কখন হবে এবং এটার নীতিমালা কী, কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কারা পারবে না এবং বৃত্তি পরীক্ষা কীভাবে পরিচালিত হবে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো সবার আগে আমরা এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিনটাকে দেখে নেওয়ার চেষ্টা করি। তোমরা যারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই ৩ পার্বত্য জেলার বাইরে আছো, অর্থাৎ এই ৩ পার্বত্য জেলার বাইরে যারা আছি সকলের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ তারিখ থেকে, অর্থাৎ ১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে। ১৫ তারিখে আমাদের বাংলা পরীক্ষা দিয়ে শুরু হবে, এরপর আমাদের ইংরেজি পরীক্ষা, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাথে প্রাথমিক বিজ্ঞান। কোনো গ্যাপ কিন্তু নেই, ১৫, ১৬, ১৭, ১৮ কিন্তু এই 4 দিনে একটানা পরীক্ষা হয়ে যাবে। আমরা যদি সময়টা দেখি, সকাল ১০টায় শুরু হবে, দুপুর 12:30টায় পরীক্ষা শেষ হবে, অর্থাৎ 2.5 ঘন্টা করে সময় দেওয়া থাকবে। এবং এখানে বিষয় কোডও কিন্তু দেওয়া আছে যেগুলো তোমাদের পরীক্ষার হলে কিন্তু কাজে দিবে। এবং এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখা খুবই দরকার, আমাদের এখানে বলে দেওয়া আছে যদি যারা রাঙামাটি, খাগড়াছড়ি কিংবা বান্দরবানের শিক্ষার্থী হয় তাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে 17 তারিখ থেকে। 17, 18, 19, 20 এই 4 দিন তাদের পরীক্ষা হবে 3 পার্বত্য জেলার। এবং যারা এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করবে তাদের যদি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিক্ষার্থী থাকে, ওই যারা পরীক্ষা দেবে তাদের মাঝে, তাদের জন্য কিন্তু আমাদের পরীক্ষার যে 2.5 ঘন্টা আছে তার পাশে আরও 30 মিনিট এক্সট্রা করে 3 ঘন্টা সময় দেওয়া হবে। তার মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কিন্তু 3 ঘন্টা পরীক্ষা হবে, যারা নর্মাল শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু 2.5 ঘন্টা পরীক্ষা হবে। এবার চলো তাহলে আমরা দেখে নেই এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা এবং কারা আসলে এখানে অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টা। তো প্রথম দিকে আমরা দেখতে পাই এখানে সূচিপত্র আকারে একটা 21 পেজের কিন্তু সার্কুলার দিয়েছে, যার একটা নির্দিষ্ট অংশই কিন্তু তোমাদের জানা লাগবে। সূচিপত্রের পরে এখানে একটা একটা করে পটভূমি, এই বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য কী, লক্ষ্য কী এবং আসলে কারা অংশগ্রহণ করতে পারে সেগুলো বলা হয়েছে। আমরা এই যে 5 নম্বর যে পয়েন্ট আছে সেইখান থেকে যদি দেখি, এখান থেকে কিন্তু শিক্ষার্থীদের জানার যে বিষয়গুলো সেগুলো কিন্তু লেখা আছে। তো আমাদের যে বৃত্তি পরীক্ষাটা হবে সেটা কিন্তু সরকারি এবং বেসরকারি বিদ্যালয় উভয় ক্ষেত্রেই হবে, উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তাদের কিন্তু কিছু শর্ত মানতে হবে, ওই শর্তগুলো পূরণ হলেই তারা বেসরকারি বিদ্যালয় থেকেও নিজেদের পরীক্ষাগুলো দিতে পারবে, বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে। তো আমাদের যারা এই বেসরকারি বিদ্যালয়ের মধ্যে কিংবা বেসরকারি বিদ্যালয়ের মধ্যে যারাই আছে না কেন তাদের কিন্তু সকলকে যে অংশগ্রহণ করতে দেওয়া হবে এমনটা নয়। চতুর্থ শ্রেণীর যে সামষ্টিক মূল্যায়ন আছে সেই চতুর্থ শ্রেণীর প্রান্তিক সামষ্টিক মূল্যায়নের মধ্যে যারা টপ 40% রেজাল্টের মধ্যে ছিল তারাই কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং কোনো জায়গায় যদি আমরা দেখি যে তবে প্রাপ্ত নম্বর একই হওয়ার কারণে যদি 40% শিক্ষার্থীর অধিক হয়ে থাকে, তখন বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর মধ্যে যে শিক্ষার্থীদের অধিক নম্বর থাকবে তাদেরকে অংশগ্রহণ করে দেওয়া থাকবে বা তাদেরকে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ একটা স্কুলের মধ্যে ধরি 100 জন যদি শিক্ষার্থী থাকে তার মধ্যে টপ 40% অংশগ্রহণ করতে পারবে। যদি এমন হয় 50 জন, প্রথম 50 জন যারা আছে তার মধ্যে 50 জনই টপ যে 40% আছে তার মধ্যে রয়েছে, তবে লাস্টের যে 10 জন আছে তাদেরকে বিবেচনা করে বাদ দেওয়া হবে ওই ভিত্তিতে যাদের মার্কস এই বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, প্রাথমিক বিজ্ঞান কিংবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে মার্কস কিছুটা কম। যাদের মার্কস বেশি তাদেরকে সুযোগ দেওয়া হবে এই পরীক্ষায় অংশগ্রহণের। এবং যারা বেসরকারি বিদ্যালয়ের মধ্যে আছে তাদের জন্য বলেছিলাম একটা শর্ত দেওয়া আছে যে সকল বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। 3টা শর্তের কথা বলা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিপি কর্তৃক যেই শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক দেওয়া আছে সেগুলো যারা পড়ে আসছে তাদের জন্য, যে স্কুলগুলো পড়ায় সেগুলা। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অনলাইন সিস্টেম আছে IPE-MIS, সেখানে অনলাইনে সক্রিয় অ্যাক্টিভ থাকে এমন স্কুলগুলা। পাশাপাশি প্রাথমিকের পাঠদানের অনুমতি আছে এমন অনেক স্কুলই কিন্তু আছে বেসরকারি যাদের প্রাথমিকের পাঠদানের অনুমতি নেই, সেখান থেকেও কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। যদি অংশগ্রহণ করার জন্য বা ওই পাঠদানের অনুমতি ওই বিদ্যালয়গুলোর থাকে তাহলেই ওই বিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তবে হ্যাঁ, লাস্টে কিন্তু বলে দিয়েছে এই প্রাথমিকের পাঠদানের অনুমতি কিংবা নিবন্ধনের যে শর্তটা আছে সেটা কিন্তু কিছুটা শিথিলযোগ্য, অর্থাৎ আমাদের যে জাতীয় স্টিয়ারিং কমিটি আছে তারা চাইলে কিন্তু তাদেরকে সুযোগ করে দিতে পারে অংশগ্রহণের জন্য। আমরা দেখতে পাই এখানে নিচে বলা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক, এবং যদি এই শিক্ষার্থীদেরকে ডিআরভুক্ত করা হয়, মানে এখানে যে
5.5 এর মধ্যে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কোনো শিক্ষার্থীকে যদি সে বিদ্যালয় চেঞ্জ করার কারণে তার তথ্য 2বার চলে আসে তাহলে কিন্তু 2বার তার তথ্য দেওয়া যাবে না, একবারে কিন্তু তার লিস্টের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করতে হবে। আবার অনেক সময় কেউ কেউ যদি চিন্তা করে এমন যে ফেব্রুয়ারি মাসের আগে, আমি তো সার্কুলার পাওয়ার পরে আমি এমন একটা বিদ্যালয়ে পড়াশোনা করছি যেখান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়া যাবে না, তো আমি ফেব্রুয়ারি মাসে এটা জানার পরেই আমার বিদ্যালয় চেঞ্জ করে ফেললে কিন্তু আমি চাইলেও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। এবং তবে এখানে একটা শিথিল একটা নিয়ম বলা আছে, যদি কারো প্যারেন্টস, তোমাদের কোনো পিতামাতা যারা আছো তারা যদি সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করে থাকেন এবং তাদের কাজের জন্য যদি ট্রান্সফার হয়ে থাকে এবং তখন বাধ্য হয়েই যদি তাকে স্কুল ট্রান্সফার করতে হয়, তখন ওই ক্ষেত্রে ওই শিক্ষার্থীকে কিন্তু তার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। এরপরে আমরা আরেকটা সতর্কতামূলক একটা কিছু কথা বলা আছে এই জায়গার মধ্যে, যদি বহিরাগত কোনো শিক্ষার্থীকে আসলে এই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তার ওই স্কুলের বা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক আছে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেবেন। পরীক্ষার বিষয়, পূর্ণমান, সময়, নম্বর এটা কিন্তু আমরা রুটিনের সময় দেখেছি যে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এগুলোর মধ্যে 100 নম্বর করে 300 নম্বর থাকবে। বাংলাদেশ বিশ্ব পরিচয় 50 মার্ক, প্রাথমিক জ্ঞানে 50 মার্ক, এটা টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা 30 মিনিট এখানেও থাকবে এবং এখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। 50 মার্ক 100 মার্কের পরীক্ষা এই 2 ঘন্টা 30 মিনিটে একটানা একসাথেই কিন্তু হয়ে যাবে, মাঝখানে কোনো গ্যাপ কিন্তু দেওয়া হবে না। এবং আগেই বলেছি যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু 30 মিনিট এক্সট্রা করে দেওয়া হবে। পরীক্ষাটা কিসের সিলেবাসের ভিত্তিতে হবে? পরীক্ষাটা হবে তোমাদের পঞ্চম শ্রেণীর যে পাঠ্যপুস্তক এবং এনসিটিভি কর্তৃক যে শিক্ষাক্রম দেওয়া ছিল তার ভিত্তিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত যে পঞ্চম শ্রেণীর সিলেবাস আছে সেটা অনুসারে কিন্তু পরীক্ষাটা হবে। এবং এই পরীক্ষার মধ্যে 5 নম্বর কিন্তু 40% মার্ক দেওয়া আছে, অর্থাৎ প্রতি সাবজেক্টে কিন্তু 100-র মধ্যে 40 মার্কস পেতে হবে। এমন কিন্তু নয় যে তুমি 100-র মধ্যে 40 পেলেই বৃত্তি পাবে, 40 পেলে পাশ করবে, তবে তুমি মেধা তালিকায় যদি সর্বোচ্চ নম্বরের তালিকায় থাকো তাহলেই কিন্তু তুমি বৃত্তিটা পাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বৃত্তির ধরন, 2 ধরনের বৃত্তির কথা বলা আছে, একটা হলো ট্যালেন্ট পুল আর একটা হলো সাধারণ। ট্যালেন্ট পুলের জন্য আমাদের 50% স্টুডেন্টের ক্ষেত্রে 50% দেওয়া আছে ছাত্র এবং 50% দেওয়া আছে ছাত্রী, মানে সমান সংখ্যক কিন্তু ট্যালেন্ট পুলের বৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হবে ছাত্র এবং ছাত্রীদের মাঝে। বৃত্তি প্রদানের নিয়মাবলীর ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে ট্যালেন্ট পুলের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের সরকারি বিদ্যালয় থেকে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য 80% এবং বেসরকারি বিদ্যালয় থেকে যারা আসবে তাদের জন্য 20% বৃত্তি কিন্তু দেওয়া থাকবে। এবং এই বৃত্তিটা কিন্তু উপজেলা কিংবা থানা ভিত্তিক দেওয়া হবে এবং এটা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা হবে একটা উপজেলা কিংবা থানা থেকে কতজন শিক্ষার্থী বৃত্তিটা পাবে। যদি একটা থানা কিংবা উপজেলার মধ্যে বিজোড় সংখ্যক বৃত্তি প্রদান করা হয়, ধরো একটা থানার মধ্যে 71 জনকে বৃত্তি প্রদান করা হবে, তাহলে 35 জন ছাত্র, 35 জন হবে ছাত্রী, বাকি যে একজন হবে সেটা কিন্তু ছাত্র অথবা ছাত্রী বিবেচনা করে দেওয়া হবে না। এই 35-70 জনের পরে যে মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পাবে তাকেই কিন্তু বৃত্তিটা প্রদান করা হবে। এবং এই সংখ্যাটা নির্ধারণ করা হবে এই সূত্রের আলোকে, সরকারি বিদ্যালয়ের জন্য জাতীয়ভাবে নির্ধারিত যতগুলো ট্যালেন্ট পুলের বৃত্তি আছে ওই সংখ্যাটা উপরে দেওয়া থাকবে এবং তাকে ভাগ দেওয়া হবে বৃত্তি পরীক্ষায় দেশের মোট সরকারি বিদ্যালয়ের কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ইনটু সংশ্লিষ্ট উপজেলা কিংবা সরকারি থানার বিদ্যালয়ের জন্য যে উপজেলা কিংবা থানা থেকে তুমি পরীক্ষা দিচ্ছ সেখানে কতটা পরীক্ষা বা কতজন পরীক্ষার্থী সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে গুণ করা হবে এবং এই যে ক্যালকুলেশন আছে এর মাধ্যমে কিন্তু তোমার উপজেলা কিংবা থানার মধ্যে কতটা ট্যালেন্ট পুলের বৃত্তি দেওয়া হবে সেটা নির্ধারণ করা হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি বিদ্যালয়ের জন্য কিন্তু একইভাবে আমরা এই সংখ্যাটা নির্ণয় করা হবে। জাস্ট সরকারির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়, এখানে বেসরকারি বিদ্যালয়ের মধ্যে পুরো জাতীয়ভাবে কত ট্যালেন্ট পুলের বৃত্তি দেওয়া হবে, বেসরকারি বিদ্যালয়ে সারা দেশে কতজন অংশগ্রহণ করেছে ইনটু সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানার মধ্যে মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই বৃত্তি পরীক্ষার মধ্যে সেটা দিয়ে গুণ দেওয়া হবে। এবং ট্যালেন্ট পুলে একটা সম্পূরক দেওয়া আছে, এই সম্পূরক বিষয়টা আসলে কি? সম্পূরক হলো যদি এমন দেখা যায় যে একটা থানা কিংবা উপজেলার মধ্যে 30 জনকে বৃত্তি দেওয়া হবে এবং মেধা তালিকা করার সময় দেখা যাচ্ছে 28 জনকে বৃত্তি দেওয়া যাচ্ছে, বাকি 2 জনকে তার মেধা তালিকার অনুসারে তাকে বৃত্তি দেওয়া যাচ্ছে না, বা অনেকেই দেখা যায় ফেল করার কারণে 40% মার্ক না পাওয়ার কারণে বৃত্তি পাওয়ার যে প্রাথমিক যোগ্যতা আছে সেটাই পূরণ করতে পারে নাই, তখন ওই 2 জনকে কিন্তু বৃত্তি দেওয়ার জন্য উপজেলা বা থানা থেকে বের হয়ে জেলা লেভেলে কিন্তু চিন্তা করা হবে। পুরো জেলা লেভেলে যারা মেধা তালিকায় উপরে থাকবে, ভালো নম্বরও পাবে, মেধা তালিকায় এগিয়ে থাকবে, তাদেরকে কিন্তু বৃত্তি দেওয়ার মাধ্যমে সেই 2 জনকে বৃত্তি বা ওই 2টা সংখ্যাকে পূরণ করা হবে। এটাকে বলা হচ্ছে সম্পূরক বৃত্তি, উপজেলা কিংবা থানা লেভেল থেকে বের হয়ে জেলা লেভেল এসে। ট্যালেন্ট পুলের বৃত্তির পরে এখানে সাধারণ বৃত্তির কথা বলা হয়েছে, এইখানেও আগের মতো সাধারণ বৃত্তির ক্ষেত্রে
80% সরকারি বিদ্যালয় এবং 20% কিন্তু বেসরকারি বিদ্যালয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে এখানে আবার ওই পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়নি, বরং এখানে প্রতিটি ইউনিট বিবেচনা করা হয়েছে পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল 5 জনকে বৃত্তি দেওয়া হবে। তার মধ্যে 2 জন হবে ছাত্র, 2 জন হবে ছাত্রী এবং 1 জন হবে মেধার ভিত্তিতে যাকে দেওয়া হবে। টোটাল 5 জনকে করে তাকে প্রত্যেকটা ওয়ার্ডের বা ইউনিয়নের মধ্যে কিন্তু পূরণ করে দেওয়া হবে। কোনো ওয়ার্ড বা ইউনিয়নে যদি ওই একটা বৃত্তি মানে 5 জনের কাউকে যদি না পাওয়া যায়, তাহলে সেটা কিন্তু পূরণ করা হবে ছাত্র কিংবা ছাত্রী দিয়ে। কিভাবে হবে? একটা ইউনিয়নে 5 জনকে দেওয়া হবে, সো 2 জন ছাত্রের জায়গায় 1 জন ছাত্রকে বৃত্তি দেওয়া যাচ্ছে, আরেকটা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওইটা পূরণ করা হবে আরেকটা ছাত্রী দিয়ে। কিংবা 2 জন ছাত্রীর মধ্যে 1 জন ছাত্রীকে বৃত্তি দেওয়া যাচ্ছে, আরেকটা খালি আছে, তখন ছাত্র দিয়ে সেটাকে পূরণ করা হবে। যদি ওয়ার্ড বা ইউনিয়নে টোটাল 5 জনকে দেওয়াই না যায় বৃত্তি, তাহলে কিন্তু সেটা থানা কিংবা উপজেলা পর্যায়ে চলে যাবে। থানা কিংবা উপজেলা পর্যায়ে যদি পূরণ না হয়, তাহলে সেটা কিন্তু জেলা পর্যায়ে চলে যাবে ওই বৃত্তিটাকে পূরণ করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু 20% যেটা আছে আগের ক্যালকুলেশন অনুসারে করা হবে। আমরা দেখতে পাচ্ছি বেসরকারি বিদ্যালয়ের জন্য জাতীয়ভাবে নির্ধারিত মোট সাধারণ বৃত্তির সংখ্যা, সেটাকে ভাগ করা হবে বৃত্তি পরীক্ষায় দেশের মোট বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা এবং এটাকে গুণ করা হবে সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা যে বেসরকারি বিদ্যালয়ের যে পরীক্ষার্থী যতজন ছিল সেই সংখ্যার উপরে ভিত্তি করে। অর্থাৎ সাধারণ বৃত্তির ক্ষেত্রে সরকারি যেই বৃত্তিটা আছে 80% সেটা দেওয়া হবে ওয়ার্ড কিংবা ইউনিয়ন লেভেলের হিসাব করে, আর বেসরকারি থেকে সাধারণ বৃত্তি যেটা দেওয়া হবে সেটা কিন্তু এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে সংখ্যাটাকে নির্ধারণ করা হবে। মানে সাধারণের মধ্যে সরকারি এবং বেসরকারি দুটো আলাদা ক্যালকুলেশনগুলো আমরা এখানে দেখতে পাই। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি সাধারণ বৃত্তির সম্পর্কের ক্ষেত্রে যদি এমন হয় আমরা কোনো শিক্ষার্থীকে হয়তো বৃত্তি দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু থানা কিংবা উপজেলার পর্যন্ত চলে যাবে এবং থানা কিংবা উপজেলায় যদি না পাওয়া যায় সেটা জেলা পর্যায়ের মধ্যে চলে যাবে। যদি এমন হয় একই নম্বরধারী অনেক শিক্ষার্থী আছে, কোনো জায়গায় দেখা গেল যে আমি 2 জনকে বৃত্তি দিব, সেই ক্ষেত্রে 2 জনের জায়গায় 3 জন চলে আসছে, 1 জন টপ করেছে, বাকি 2 জন একই নম্বর পেয়েছে, তখন কিন্তু তাদের যে বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রে তাদের যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা কিংবা আমরা দেখতে পাচ্ছি বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, এগুলোর মধ্যে যাদের মার্কস বেশি মানে এই ক্রমান্বয়ে আসবে, বাংলার মধ্যে যার সবচেয়ে বেশি মার্কস বেশি সে হয়তো এগিয়ে থাকবে, প্রাথমিক গণিতে যার মার্কস বেশি সে এগিয়ে থাকবে এবং তাকে বৃত্তি দেওয়া হবে। যদি এমন কাকতালীয়ভাবে হয়েও যায় যে সকলে সমান, সকল সাবজেক্টেই সমান মার্কস পেয়েছে, বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান সবগুলোর মধ্যে সমান মার্কস পেয়েছে, তখন কিন্তু সবাইকেই বৃত্তি দেওয়া হবে। তাহলে কাকতালীয়ভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টেই সবার মার্কস সমান হয়ে যায় তখন বৃত্তি সবাই পাবে। বৃত্তি পরীক্ষার মূল্যায়ন ও ফলাফল যেটা আমরা অলরেডি বলেছি কিভাবে করে দেওয়া হবে সকল ধরনের বৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে বেসরকারির যে শিক্ষার্থীরা আছে তারা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করবে। অর্থাৎ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের কম্পিট করবে না, আর বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার কখনো সরকারি বিদ্যালয়ের সাথে কম্পিট করবে না। এবং বৃত্তি পরীক্ষার ফি এর কথা যদি বলি, জাতীয় স্টিয়ারিং কমিটি সেটা নির্ধারণ করবে, সার্কুলারে নির্দিষ্ট করে কিন্তু বলা হয়নি কত টাকা ফি নির্ধারণ হবে কিংবা কত টাকা ফি দেওয়া হবে, সেটা এখনো বলা হয়নি। সেটা নির্ধারণ করার পরে তোমরা তোমাদের যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে তিনি এটাকে কোঅর্ডিনেট করে কিন্তু ফিটাকে গ্রহণ করবেন এবং সেইভাবে করেই মোটামুটি সামনে এগিয়ে যাবে। তো এই তো এতটুকু পর্যন্তই মোটামুটি স্টুডেন্টদের প্রতি এই যে আমাদের নীতিমালা আছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার, সেই নীতিমালার এতটুকু জানার দরকার আছে। বাকিগুলো কিন্তু অফিসিয়াল কিংবা কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই কমিটির মধ্যে যারা আছেন তাদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন অডিট কীভাবে হবে, বাজেট বরাদ্দ কেমনে করা হবে, বৃত্তি পরীক্ষা সংক্রান্ত কমিটি কোন কোন কমিটিগুলো আসবে, কোন কোন কমিটির আসলে কাজ কী হবে, সেগুলো কিন্তু এই জায়গার মধ্যে আলোচনা করে দেওয়া আছে। আশা করছি এই জিনিসগুলো মোটামুটি তোমাদের দরকার হবে না, এবং যেগুলো দরকারি জিনিস ছিল সেগুলো কিন্তু আমি চেষ্টা করেছি আমাদের এই ভিডিওর মধ্যে পুরোটা বলে দিতে। এই তো সো আশা করছি তোমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে কোন জিনিসগুলো জানার দরকার আছে, কোন জিনিসগুলো জানলে তোমাদের বৃত্তি পরীক্ষার সকল ইনফরমেশন জানা হয়ে যাবে এবং তোমরা সহজেই তোমাদের বৃত্তি পরীক্ষা শেষ করতে পারবে সেটা বুঝতে পেরেছো। সো তোমাদের সকলের জন্য তোমাদের বৃত্তি পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।